নতুন নির্বাচন কমিশনের পথ চলা শুরু, বিশ্বাসযোগ্য ভোটের প্রতিশ্রুতি, প্রত্যাশা পূরণে কাজ করার আশা বিএনপির, সংস্কারের আগেই নিয়োগ হয় প্রত্যাখ্যান নাগরিক কমিটির। কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে শেখ হাসিনার জন্য করা হয় 7 তারকার রিসোর্ট। কমিশন বাণিজ্যের জন্য অনুমোদন দেন সাবেক সেতুমন্ত্রী। পরিত্যক্তের পথে 450 কোটির স্থাপনা। এবং ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভে জনস্রোত, নেতৃত্ব দিলেন স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। সকালের সময় সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। যাত্রা শুরু হলো নাসির উদ্দিন কমিশনের। শপথ নিয়েই দায়িত্বে যোগ দিলেন নতুন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতির প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জ মোকাবিলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে চাইলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ নিয়েই নির্বাচন ভবনে নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন সহ 5 কমিশনার। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নিজেদের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব আর আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে আসেন সিইসির নেতৃত্বে 4 কমিশনার। সিইসি বলেন, ক্রান্তিকালে জাতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা, আমি সেটার জন্যই এই কথাটা বলছি, নাহলে আর কোনো ক্রেডিট নেওয়ার জন্য না। অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে, আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে নেই। মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। এ সময় সাংবাদিকদের প্রশ্নে আসে ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গ। নতুন সিইসির জবাব, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে দিনক্ষণ ঘোষণা। ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন, নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না। ভোটের মাঠে আওয়ামী লীগের অবস্থান কি হবে, সেই প্রশ্নও ছিল গণমাধ্যম কর্মীদের। সিইসির বার্তা, চলমান বিতর্কের অবসান হলেই সিদ্ধান্ত। আওয়ামী লীগের এবং তার যে আরো জোটের মধ্যে বোধ হয় 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরো দেরি আছে। তো আমি এর আগে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছে শপথ নেন সিইসি সহ নবনিযুক্ত 5 কমিশনার। এ সময় কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি। শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নবগঠিত কমিশন। এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা দরকার। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন, তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন, আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। নাসির উদ্দিন কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন এই কমিশনের ওপর এখন পর্যন্ত আস্থা রাখছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পরপরই ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন সিইসি সহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা। শপথ ও প্রথম দিনের অফিস শেষে বিকেলে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান সিইসি এএম নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার। এ সময় বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে ভর্তি থাকা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। দায়িত্ব নেওয়ার পরপরই চিকিৎসার খবর নেয় পুরো কমিশনকে ধন্যবাদ জানান অভ্যুত্থানে আহতরা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিজেদের প্রত্যাশার কথাও তুলে ধরেন আহতরা।
নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন ইসি। বিকেলে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন আমির খসরু। বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছেন দেশি বিদেশি স্টেক হোল্ডাররা। এদিনের বৈঠকে চিকিৎসা, পর্যটন, ব্যবসা বাণিজ্য খাতে অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক কাজ করতে চায় বলেও জানান বিএনপির এ নেতা। স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে ডেমোক্রেটিক অর্ডারে বাংলাদেশ কবে যাবে। আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য তার কি বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে। এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব। সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই আওয়ামী লীগের আইনে ইসি গঠন করে ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ তুলে নতুন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানের আদর্শের বাইরে কিছু করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারিও দেন সংগঠনটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কমিটির নেতারা। 2022 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আইনের অধীনে ব্যালট বাক্স ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, সেই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এই পচাগলা যে ইলেকশন কমিশন রয়েছে এবং তার যে কায়দা কানুন রয়েছে, সেই জায়গা থেকে এটাকে যদি সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনে এই শহীদদের সাথে বেইমানি হবে। অতীতের কমিশনগুলো কলঙ্কজনক নির্বাচন আয়োজন করে শপথ ভঙ্গ ও সংবিধান বিরোধী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বদিউল আলম বলেন, বৈঠকে সাবেক ইসির বিচারের কথা উঠেছে। এছাড়াও বৈঠকে উঠে এসেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসির স্বাধীনতা নিশ্চিত করা, না ভোট চালু করার প্রয়োজনীয়তা। এ সময় অংশীজনরা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। নারীর জন্য সরাসরি আসন রাখা ও নির্বাচন কমিশনের আইন পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করেন বক্তারা। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দেওয়া হয়। ইলেকশন কমিশনের যে স্বাধীন সত্তা, সেটা সম্পর্কে আমি বলেছি এবং নির্বাচন এই বিষয়ে কথা বলেছি। 2 কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি, পরিসরটা আরো বড় হবে। আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায়, যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে। অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। পরিবেশের নতুন আতঙ্ক ই বর্জ্য। দেশে ই বর্জ্য যেমন প্রতিনিয়ত বাড়ছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ই বর্জ্য রিসাইক্লিং প্রক্রিয়ায় সঠিক পদ্ধতি অনুসরণ না করা হলে এর মধ্যে থাকা সব ভারী ধাতুর সংস্পর্শে শ্বাসকষ্ট, চর্ম ও স্নায়ু রোগ, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধিরও ঝুঁকি রয়েছে। তাই নিরাপত্তা মান নিশ্চিত ও নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। শাহিন আহমদের ক্যামেরায় রৌনক নিয়তার প্রতিবেদন। ই বর্জ্য পরিবেশ দূষণের একটি নতুন উপকরণ। ব্যবহারের পর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য যখন অচল বা সচল অবস্থায় ফেলে দেওয়া হয়, সেটাই ই বর্জ্য। লোহা লক্ষ্য, হয়তো তামাক, হয়তো কাগজ টাগজ, যা কিছু বোতল মোতল এলে নিয়ে এসি। কিছু সার্কিট আছে
ওই জায়গার থেকে কিছু সার্কিট দেওয়া যায় আরেকটা মোবাইল ঠিক করার জন্য ওইটাতে ইউজ করে। আর এসব বর্জ্য থেকেই তৈরি হচ্ছে সীসা ও ক্যাডমিয়ামের মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। তবে এই বিপুল পরিমাণ বর্জ্য সামলাতে বাংলাদেশ কি প্রস্তুত? এসব প্রযুক্তিপূর্ণ ব্যবহারের পর ফেলে দেওয়া হচ্ছে ডাস্টবিনে, সেগুলো মিশছে মাটিতে, হচ্ছে দূষণ। লেড, মার্কারি, নিকেল এগুলো পানিতে মিশে পানিকে দূষণ করে থাকে, জলজ উদ্ভিদ ও প্রাণীকে ক্ষতিগ্রস্ত করে এবং পরবর্তীতে শাক সবজি এবং বিভিন্ন রকমের ফসল বা ফলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। মানবাধিকার সংগঠন ভয়েসের একটি গবেষণা বলছে এই বর্জ্য সংগ্রহের সঙ্গে জড়িত প্রায় 50,000 শিশু, যাদের প্রায় 15 ভাগই প্রতি বছর এই বর্জ্যের সংস্পর্শে আসার কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। গোডাউনে নিয়ে যাই, এই জায়গায় আলাদা করি, লোহার জায়গায় লোহা, বাঙালির জায়গায় বাঙালি, আঙ্গ করতে করতে অভ্যাস হয়ে গেছে। এক যুগ ধরে পুরনো কিংবা নষ্ট ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বিক্রয় করেন এই খুচরা ব্যবসায়ী। কথা বলে জানা যায়, শ্বাসকষ্ট, কাশির মতো রোগে ভুগতে হয় প্রায়। অনেক সময় কাশি মাসি হয়, ওষুধ বেরি খাই, ঠিক হয়ে যায়। ধুলাবালি তো এগুলো ময়লা কাজ, মাছপুরে কাজ করছিলাম, কিন্তু এখন আপাতত দামাল হয় তো সমস্যা তো হয়। মাঝে মাঝে ডাক্তার দোকান আছে, ওষুধ কিনে আনি। চিকিৎসকরা সতর্ক করছেন, ই বর্জ্যে থাকা বিভিন্ন ভারী ধাতুর দূষণ রোধ করা না গেলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়বে দিন দিন। আমরা যেন যত্রতত্র এই জিনিসগুলো অন্যান্য যেসব ময়লা সেগুলো না ফেলে, সেগুলির জন্য একটা যখন ফেলবো সেটার জন্য আমাদের কোনো এরিয়ায় বা পাড়া মহল্লে সেপারেট জায়গা থাকে এই বর্জ্যগুলির জন্য কোনো একটা জায়গায় ফেলা। কিছু কিছু ক্ষেত্রে রিসাইকেলও করা যায় এবং যারা হ্যান্ডেলিং করবে তারা যেন অন্তত মাস্ক পরেন, গ্লাস পরিধান করেন। এই অবস্থায় এ থেকে উত্তরণে ব্যক্তিগত রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনের পরামর্শ সংশ্লিষ্টদের। আলাদা করে ফর্মাল সেক্টরে এটি সেগ্রিগেশনের বা রিসাইক্লিং এর দরকার আছে। সরকারের পক্ষ থেকে ট্রেনিং বা ব্যবসা যারা করছে বা আলাদা যারা করছে তাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে ফর্মাল সেক্টরে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অনুমোদন দেওয়া যেতে পারে। 2021 সালে ই বর্জ্য বিধিমালা প্রয়োগ করা হলেও এখন পর্যন্ত তার সঠিক ও সুষ্ঠু বাস্তবায়ন দেখা যায়নি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ই বর্জ্য নীতিমালা 2021 জোরালোভাবে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাজেট 15 থেকে 25,000 টাকা, তবে স্মার্টফোন হতে হবে একদম আপডেটেড। ক্রেতার এমন চাহিদার সঙ্গে মিল রেখে মধ্যম বাজেটের নতুন নতুন স্মার্টফোন আসছে বাজারে। আকর্ষণ বাড়ছে ছোট ছোট গেজেটের প্রতি। ইয়ারবাড, স্পিকার, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক সব মিলে নিজেকে আপডেটেড রাখতে ক্রেতারা ঝুঁকছেন নতুন ভার্সনের মোবাইল আর চমকপ্রদ সব গেজেটের দিকে। হোক ফ্ল্যাগশিপ মোবাইল কিংবা নতুন ভার্সনের স্মার্টফোন, আলফা জেনারেশনের যুগে নিজেকে সবসময় আপডেটেড রাখার কোনো বিকল্প নেই। মোবাইল মানে তো শুধু মোবাইল নয়, এর সঙ্গে যুক্ত হয় দারুণ সব গেজেট, স্মার্ট ওয়াচ, ইয়ারবাড কিংবা পকেটের পাওয়ার ব্যাংক। গেজেট আর মোবাইলে স্বাবলম্বী থাকতে তাই প্রতিদিনই আনাগোনা প্রযুক্তি পণ্যের দোকানে। সব সময় তো আমরা চাই কিছু আপডেট, আর সবসময় আমরা চাই যে অল্প টাকার মধ্যে আমরা ভালো কিছু আপডেট কিভাবে পাবো। প্রসেসর যেটা বেটার মনে হয়, কম টাকার ভিতরে বেশি পাই ওইটা। ব্যবসায়ীরা বলছেন স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা মধ্যম বাজেটের অ্যান্ড্রয়েডের। অল্প দামে ভালো ক্যামেরা আর দীর্ঘ চার্জিং ব্যাকআপ, মোবাইলের কাটতি ভালো। যেসব ফোন বেশি প্রয়োজন হয়, যেমন হচ্ছে আপনার ভালো ক্যামেরা, যেমন চার্জিং, কাস্টমার এখন চায় হচ্ছে কম সময়ের মধ্যে দ্রুত চার্জ উঠে। গেমিং সিরিজের ফোনগুলো যেগুলো প্রসেসর ভালো, র্যাম রোম ভালো, ডিসপ্লে ভালো, এই সেটগুলোর চাহিদা এখন ভালো আছে। বছরখানেক আগেও সাধ্যের বাইরে থাকে ইয়ারবাড, এখন চাহিদার তুঙ্গে। সঙ্গে যোগ হয়েছে নয়েজ ক্যান্সেলিং সুবিধা। ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ আর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী। তাই এসব পণ্যের দাম সাধ্যের মধ্যে রাখার মতো করে উৎপাদনও করছে বিভিন্ন প্রতিষ্ঠান। 2,000-3,000 টাকায় ভালো ভালো ইয়ারফোন পাওয়া যাচ্ছে, যেমন একটা টাইমে আপনার 10-12 টাকা, 20,000 টাকা পর্যন্ত ইয়ারপড ছিল। নতুনের পাশাপাশি বিক্রি বেড়েছে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনেও। বাজার ঘুরে জানা গেল, উপযুক্ত র্যাম, পর্যাপ্ত রোম আর ভালো সার্ভিসের উপর নির্ভর করছে ক্রেতার চাহিদা আর ব্যবসায়ীর বিক্রি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। একেবারে অলস পড়ে আছে 450 কোটি টাকা নির্মিত বাংলাদেশের একমাত্র 7 স্টার মানের রিসোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রিসোর্টটি তৈরি করে সেতু বিভাগ। কমিশন বাণিজ্যের জন্য এই অযৌক্তিক স্থাপনা নির্মাণে অনুমোদন দিয়েছিলেন তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সিদ্ধান্তহীনতার জটিলতার কারণে যা এখন পরিত্যক্তের পথে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
চোখ ধাঁধানো বিলাসবহুল রিসোর্ট, চারিদিকে আভিজাত্যের ছোঁয়া, সুসজ্জিত বহুতল ভবন, মাঝখানে নান্দনিক দুটি সেতু, তলদেশে বয়ে চলেছে নদী, মনোমুগ্ধকর সুইমিং পুল, আছে প্রায় ৫,০০০ বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো। চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় আনোয়ারা প্রান্তে বাংলাদেশের প্রথম 7 স্টার মানের এই রিসোর্ট। ব্যয় 450 কোটি টাকা। টানেলের ব্যয় বাড়িয়ে অযৌক্তিকভাবে নির্মাণ করায় 6 মাস পরেও পড়ে আছে একেবারে খালি। বাংলা আছে 31টা, এর মধ্যে ভিআইপি বাংলা আছে একটা, সুইমিং পুল আছে, তা বাদে আরও টেনিস মাঠ আছে, তা বাদে এখানে কনফারেন্স সেন্টার আছে। বঙ্গোপসাগর উপকূলে পার্কি সমুদ্র সৈকতের পাশে 72 একর জায়গায় সার্ভিস এরিয়া জুড়ে রিসোর্টে ভিআইপি অতিথিশালা ছাড়া আছে 30টি রেস্ট হাউস ও বিশ্রামাগার, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস, যেটি করা হয় মূলত কমিশন বাণিজ্যের জন্য। অপরিকল্পিতভাবে করায় লোকসানের মুখে প্রকল্পটি। চট্টগ্রাম নগরের খুব কাছাকাছি এই জায়গাতে এই রিসোর্টটি কতটুকু ভায়াবল হবে আমি জানি না। আর মানে মাত্র কয়েকটি পরিবার মাত্র থাকতে পারবে। এই কয়েকটি পরিবারের কাছ থেকে কত টাকা তারা উঠাতে পারবে? এদিকে সেতু কর্তৃপক্ষ বলছে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোম্পানিকে শীঘ্রই লিজ দেওয়া হবে। চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। খালি পড়ে থাকলে লোকসানের তালিকায় যুক্ত হবে এই রিসোর্ট। এমনিতেই লোকসানের মুখে কর্ণফুলী টানেল, তার উপর এই টানেল ঘিরে আনোয়ারা প্রান্তে নির্মাণ করা হয়েছে বিলাসবহুল এই অতিথিশালা। 450 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও ঠাঁই পড়ে আছে 6 মাস ধরে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিষ্ঠার 60 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি পিরোজপুরের বিসিক শিল্পনগরী। অনুন্নত অবকাঠামো, অভ্যন্তরীণ সড়ক ও সেতু সংযোগ না থাকায় দিনকে দিন আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে শিল্পনগরীকে। এতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন না বড় ব্যবসায়ীরা। তাই জেলার একমাত্র বিসিক শিল্পনগরীতে সম্প্রসারণ হচ্ছে না ব্যবসা বাণিজ্য। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। নৌ যোগাযোগকে কেন্দ্র করেই মূলত কড়িখোড়া বিসিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করা হয়। 1957 সালে এই নগরীটি নির্মিত হলেও চালু হয় 1963 সালে। এর পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে সন্ধ্যা নদী। এই নদীটি 25 একরের শিল্পাঞ্চলটির জন্য তৈরি করেছে ঝুঁকি। নদীতে সেতু না থাকায় অগ্নিকাণ্ড হলে সময় মতো আসতে পারে না ফায়ার সার্ভিস। এদিকে বিসিক নগরীর মধ্য দিয়ে বয়ে চলা নদীর সংযোগকারী খালটি অবৈধ দখলের কারণে ভরে যায়। এতে নৌপথে মালামাল পরিবহন বাধাগ্রস্ত হয়। আবার খালের উপর নির্মিত সেতু ও সড়কগুলো সরু। নগরীর ভিতরে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় বিষয়টি তুলে ধরেন সংশ্লিষ্টরা। রাস্তাঘাট খুবই খারাপ, তারপরে যেহেতু একটা মাল যাওয়া আসার জন্য একেবারে মানে এত অবস্থা খারাপ যে রাত্রেও দুর্ঘটনা করে, দিনেও দুর্ঘটনা করে। ব্যবসায়িক পরিবেশ তো আপনার রাস্তাঘাটের জন্য ভালো না। রাস্তাঘাট যদি ভালো হইতো তা আমাকে ব্যবসা আরও ভালো হইতো। গেল 4-5 বছর ধরে এখানে প্রায় কয়েকটা অগ্নি সংযোগ হয়েছে, তাই সেখান থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখানে একটা জরুরিভাবে ফায়ার সার্ভিসের প্রয়োজন আছে। অনুন্নত সড়ক যোগাযোগ ও আধুনিক কাঠামো সুবিধা না থাকায় নগরে আসতে চান না বড় ব্যবসায়ীরা। এছাড়া বিদ্যুৎ সমস্যা তো আছেই। বিদ্যুৎ না থাকলে কাজের অনেক সমস্যা হয়। আমাদের মিল ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে যায়, বসে থাকতে হয় কর্মচারীদের। ডেলিভারি দেওয়ার সময় ট্রাক আসতে পারে না, হ্যাঁ আবার ফেরিঘাট যাইয়া ডেলিভারি দিয়ে আসা লাগে, ব্রিজ হ্যাঁ ছোট। নদী কেন্দ্রিক এই বিসিক শিল্প নগরীকে আধুনিক সড়ক যোগাযোগের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও। প্রায় 1 কোটি 20 লাখ টাকার মতো বরাদ্দ আসছে রাস্তার জন্য। তো আমার রাস্তার কাজটা শীঘ্রই আমরা শুরু করবো। এখন পর্যন্ত টেন্ডার হয়নি। বাজেট হয়েছে 30 লাখ টাকা, ড্রেন 30 লাখ টাকার বাজেট হয়েছে। আর হচ্ছে গিয়ে আমার একটা ব্রিজ, ওইখানে একটা ব্রিজ হওয়ার জন্য প্রায় 79 লাখ টাকার মতো বরাদ্দ হয়েছে। শুধু জেলাই নয়, বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ এই শিল্পনগরীতে বর্তমানে 169টি শিল্প ইউনিট রয়েছে, আর ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে 110টি। সময় সংবাদ, পিরোজপুর। নদী, খাল, এই তিনে বরিশাল। ব্রিটিশ যুগে বরিশালকে বলা হতো প্রাচ্যের ভেনিস। প্রকৃতি যেন এক অনন্য রূপে গড়েছে কীর্তন খোলার পাড়ের বরিশালকে। সূর্যোদয় আর সূর্যাস্ত একসঙ্গে দেখার দেশের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা। রয়েছে বরগুনার সবুজ বন, ভোলার চর কুকরি মুকরি সহ নানা সৌন্দর্য।
প্রকৃতির এত সব লীলাভূমিকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের অপার দ্বার উন্মোচন হচ্ছে বিভাগটিতে। তবে কাঙ্ক্ষিত উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সেই সম্ভাবনা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে। শুধু ধানসিঁড়িই নয়, বরিশালকে রূপবতী করেছে কীর্তনখোলা, পায়রা, সন্ধ্যা, সুগন্ধা, বিষখালী, আগুন মুখার মতো নান্দনিক নামের বেশ কয়েকটি নদী। ঔপনিবেশিক যুগে বরিশাল হয়ে উঠেছিল বাংলার আধুনিকতার প্রাণকেন্দ্র। শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে মাধবপাশা দুর্গাসাগর দিঘি। 55 একর জায়গা জুড়ে বিস্তীর্ণ দিঘিটিকে এক নজর দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। সেখান থেকে একটু এগুলেই চোখ জুড়ানো বিভাগের সবচেয়ে নান্দনিক মসজিদ বাইতুল আমান জামে মসজিদ। আছে 250 বছরেরও পুরানো গ্রিক স্থাপত্য শৈলীর অনুকরণে স্থাপনা। শহরের বগুড়া রোডে অক্সফোর্ড মিশন চার্চ। দেখতে একতলা হলেও উচ্চতায় প্রায় 5 তলা ভবনের সমান। শহর থেকে দক্ষিণে মাত্র 10 কিলোমিটার দূরত্বে তালতলি এলাকায় কীর্তনখোলা নদীতে যে স্থায়ী বাঁধ দেয়া হয়েছে তা এখন আরেক দর্শনীয় স্থান। রাস্তাঘাট ভাঙা, সড়কবাতি নাই, তারপরে এই যে রেস্টুরেন্টগুলা মানে অজস্র পরিমাণে রেস্টুরেন্ট হচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। সরকার যদি এখানে দেখা গেছে আমাদের দিন দিন পর্যটক আসতেছে, যদি আরো ফ্যাসিলিটি বাড়ায়, লোনের ব্যবস্থা করে দেয় বা আরো কিছু সুযোগ সুবিধা করে দেয়, তাহলে দেখা গেছে আমাদের ক্ষেত্রে ভালো হয়। কুয়াকাটা দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই সৈকতের সঙ্গে যুক্ত হয়েছে ভ্রমণের আরেক নতুন স্পট চর বিজয়। লাল কাঁকড়া ও পরিযায়ী পাখিদের মিলন মেলায় জায়গাটি মুখরিত থাকে প্রতিটি মুহূর্ত। সৈকত থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরটিতে বাড়ছে পর্যটক। ঢাকা থেকে এসেছি ঘুরতে, আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে। প্রকৃতি এবং অতিথি পাখি, লাল কাঁকড়া অনেক ভালো লেগেছে। যদি আরেকটু ব্যবস্থাপনা উন্নয়ন করা যায়, যাতায়াত সুবিধা করা যায়, তাহলে হয়তো আরো লোক এখানে আসতে পারবে। দ্বীপ জেলা ভোলা প্রকৃতিপ্রেমীদের মন ভুলাবে তার অপরূপ সৌন্দর্যে। জেলার চরপুকরি মুকরিতে প্রতিদিন ভিড় করেন হাজারো প্রকৃতিপ্রেমী। আকাশের বুকে অতিথি পাখির ছুটে চলায় নয়নাভিরাম দৃশ্য দেখতে নিজেকেও দুরন্ত করে মন। একই রকম রূপ মনপুরা ও ঢালচরেও। প্রতি বছরই পর্যটক সংখ্যা বাড়লেও বাড়েনি কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা। বেসরকারি উদ্যোগে কিছু রেস্ট হাউস থাকলেও সরকারি কার্যক্রমে ভাটা। সামান্য একটু এইটুকু পার হইতে জনপ্রতি 10 টাকা করে নেয়। আসা যাওয়ার জন্য যাতায়াত রাস্তাটা একটু ভালো হইলে ভালো হইতো। সমুদ্রের ঢেউয়ের মিতালি নিয়ে বরগুনার হরিণঘাটা ইকো পার্ক এবং ট্যাংরাগিরি ইকো পার্কের মায়ায় পড়তে হবে যে কাউকে। জেলার তালতলি ও পাথরঘাটা উপজেলায় সম্ভাবনাময় পর্যটনের দ্বার উন্মোচন করেছে সবুজ বন। তবে নানা সংকটে বিকশিত হচ্ছে না জেলার পর্যটন শিল্প। কাদা বেয়ে উঠতে হচ্ছে, যে বাচ্চাদের নিয়ে আসবো তা পারি না। আমাদের ঢাকা থেকে আসলাম, এখানে একটু ভালো গেস্ট হাউস করে দিলে ভালো হবে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেকটা এগিয়ে থেকেও বিকশিত হচ্ছে না বরিশাল বিভাগের পর্যটন শিল্প। এক্ষেত্রে সরকারের উদাসীনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। ছোট ছোট কমিউনিটি ট্যুরিজম, সাগর পাড়ে কিংবা স্নিগ্ধ মোহনায় এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রের এগিয়ে আসতে হবে। জাতীয় অর্থনীতিতে পর্যটন কেন্দ্রিক ভোলাটাকে যাতে আরও প্রমোট করা যায়, সেই সংক্রান্তে আইন শৃঙ্খলা বাহিনীটাকে আরও শক্তিশালী করার জন্য নির্দেশনা আছে। আকাশ ও সড়ক পথের পাশাপাশি রাজধানী থেকে বরিশালের 6 জেলায় আসতে নদীপথের বিলাসবহুল লঞ্চ এখনও পছন্দের তালিকায় পর্যটকদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চলছে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এতে নদী ভাঙনের সংখ্যায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। বিষয়টি ওপেন সিক্রেট বলে জানান বালু ব্যবসার সঙ্গে জড়িতরা। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। রাতের আধারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন হুমকিতে নদী। বরিশালের কীর্তনখোলায় প্রতিদিনই 5 থেকে 7টি পয়েন্টে এমন অপরাধ করছে একটি প্রভাবশালী চক্র। বরিশাল শহর রক্ষা বাঁধ ক্ষতির হাত থেকে বাঁচাতে 2022 সালে নদীটির বালুমহাল বন্ধ করে দেয় জেলা প্রশাসন। তবে গত 5 আগস্টের পর আবারও শুরু হয় বালু উত্তোলন। এতে নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে বলছেন স্থানীয়রা। ড্রেজার যখন বেড়ে
তো মাটি ভাঙ্গে যায়, বস্তাগুলো নামে যায়, পাথর উড়ায়, গাছ উড়ায়, এলে আমরা যদি কিছু করি হেলে আমাকে হেরা মারতে হয় পুলিশ। এদিকে নদীর দুই পারে জমে উঠেছে জমজমাট বালু ব্যবসা। প্রতি ফুট বিক্রি হচ্ছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি দামে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সংশ্লিষ্টরা। বিষয়টি ওপেন সিক্রেট বলে জানান বালু ব্যবসার সঙ্গে জড়িতরা। আমার নাম কই আমি কি কোন যে নদীর ডাক আছে সরকারি টাকা দিয়া ডাকটা নেছে, ওই জায়গাতে মাটি আনলে ওকে মামাকে বরিশালের এসব নদীর ডাক নেই। ডিসি সাহেব যদি চিন্তা করে যে আমার এই সিটির মধ্যে কোনো এই কীর্তনখোলা নদীতে বাড়ি কাটতে পারবে না, প্রশ্নই আসে না, কাটতে পারবে না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাও। তবে শিগগিরই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌ পুলিশের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বা অ্যাসিলেন্ট যৌথ যদি সমন্বিতভাবে টাস্ক ফোর্সের মতো একটা টিম হিসেবে কাজ করা যায়, তাহলে আমাদের মনে হয় আরো বেশি ফলপ্রসূ রেজাল্ট আমরা পাবো। বরিশাল জেলার 10টি উপজেলার মধ্যে বর্তমানে বাকেরগঞ্জ উপজেলায় 2টি, বানারীপাড়ায় 3টি ও বাবুগঞ্জের 1টি পয়েন্টে বালু মহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বরগুনার ভাড়ানি খাল খননের পর পার রক্ষায় কোনো ব্যবস্থা না নেয় দেখা দিয়েছে ভাঙন। পাড় ভেঙে ঝুঁকির মুখে 3টি সেতু। ঘরবাড়ি হারানোর আতঙ্কে রয়েছে কয়েকশো পরিবার। পৌর কর্তৃপক্ষের দাবি, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার চিঠি দিলেও কোনো সমাধান হয়নি। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনা পৌর শহরের বুক চিরে বয়ে চলা ভাড়ানি খাল। আদালতের নির্দেশে 2019 সালে খালের দুই পারের 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 2021 সালে খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু দুই পার রক্ষায় স্থায়ী উদ্যোগ না নেয়ায় খালে বিলীন হচ্ছে শহর রক্ষা বাঁধ, জনগুরুত্বপূর্ণ সড়ক এবং ঘরবাড়ি। দুই পার ভাঙনের কবলে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে 3টি সেতু। সাময়িকভাবে বাঁশ ও জিওব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করলেও তা কোনো কাজে আসছে না। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। রাস্তাটা একবার ভেঙে গেছে খাল কাটার সময়, তারপর আবার পৌরসভাতে 3-4 মাস আগে করছে, তারপর এখন আবার ভেঙে গেছে। তারপরে আমরা ব্রিজ শুদ্ধ কাপে এক সাইড দিয়ে আমরা যাই, আর এক সাইডে আমরা যাইয়া গাড়ি অফ রাখি। যতটুকু গভীরতা হইলে দুই পার ভেঙে পড়বে না এরকম অবস্থায় তারা কাটে নাই। পৌর কর্তৃপক্ষের দাবি, ভাড়ানি খালের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার চিঠি দিলেও কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না তারা। তবে ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যদি সাইড প্রোটেকশন না থাকে রাস্তা টিকবে না। ইমিডিয়েট আমাদের খাল খননের কাজটা, খালের যে প্রোটেকশন, সাইড প্রোটেকশন, এটা আগে করতে হবে। সার্ভে করে আমাদের ডিজাইন সেকশনের সাথে, ডিজাইন উইংয়ের সাথে আলাপ করে এবং পৌরসভার সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 2,80,00,000 টাকা ব্যয়ে 2020-21 অর্থ বছরে ভাড়ানি খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। পারাপার হতে হয় মই দিয়ে। 5 আগস্টের পর ঝালকাঠির বেশিরভাগ স্থানেই কাজ অসম্পূর্ণ রেখে পালিয়েছে ঠিকাদার। অসম্পূর্ণ সেতু ও কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। এলজিডি কর্তৃপক্ষ বলছে, কাজ শেষ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। সেতু আছে কিন্তু নেই সংযোগ সড়ক, তাই পারাপার হতে হচ্ছে মই দিয়ে। একটি দুটি নয়, ঝালকাঠি জেলা জুড়ে মাসের পর মাস এমন অবস্থায় পড়ে আছে অসংখ্য সেতু আর কালভার্ট। নলছিটি উপজেলার সরমহল খালের ওপর সেতুটির কাজ শেষ হয়েছে আরও 6 মাস আগে, কিন্তু এখনও শুরু হয়নি সংযোগ সড়কের কাজ। এতে মই দিয়ে উঠতে হয় 2,88,622 টাকা ব্যয়ে নির্মিত 28 মিটার দৈর্ঘ্যের এই সেতুতে। সেতুর দুই পারেই যেন মরণ ফাঁদ। এতে বেশি বিপাকে পড়েন বয়স্ক স্কুল শিক্ষার্থীরা। জেলার অন্য 3 উপজেলাতেও এমন অবস্থায় মাসের পর মাস পড়ে আছে বেশ কয়েকটি সেতু ও কালভার্ট। 5 আগস্টের পর বেশিরভাগ স্থানেই কাজ অসম্পূর্ণ রেখে লাপাত্তা ঠিকাদার। কন্ট্রাক্টর নাকি পলাই গেছে, তাই পলাই গেছে, এখন কাজ এখন বর্তমানে সমাপ্তি আছে। আমাদের চলাফেরা কত কষ্ট হয়। এই কিছুদিন আগে এক ছেলে অ্যাক্সিডেন্ট করছে। শিক্ষার্থীরা, অনেক মুরব্বীরা আছে, মুসল্লিরা আসতে গেলে এখান থেকে পড়ে যায়। অতি দ্রুত দুই পাশে অ্যাপ্রোচ রাস্তা দরকার।
জনদুর্ভোগের কথা স্বীকার করে এলজিইডি কর্তৃপক্ষ বলছে দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন ঠিকাদারকে আমরা মানে চিঠির মাধ্যমে এবং টেলিফোনে যোগাযোগ করে কাজগুলো অতি দ্রুত শুরু করার জন্য আমরা তাদেরকে জানিয়েছি। ঝালকাঠি জেলায় অসম্পূর্ণ এমন সেতু ও কালভার্টের সংখ্যা অন্তত 15টি। সময় সংবাদ, ঝালকাঠি। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন নির্বাচন কমিশনের পথ চলার শুরু, বিশ্বাসযোগ্য ভোটের প্রতিশ্রুতি, প্রত্যাশা পূরণে কাজ করার আশা বিএনপির, সংস্কারের আগেই নিয়োগ হয় প্রত্যাখ্যান নাগরিক কমিটির। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।